বন্ধুরা, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী উপন্যাসের ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছদের নির্বাচিত অংশ তোমাদের দশম শ্রেণীর পাঠ্য হিসেবে নির্বাচিত হয়েছে। এখানে প্রথমেই বলে রাখি যে কেন্দ্রীয় চরিত্র অপূর্ব। অপূর্ব একজন ব্রাহ্মণ বংশের একজন ছেলে, মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছে। অপূর্ব বোথা কোম্পানির রেঙ্গুন অফিসে চাকরি পেয়েছে, সেখানে তাকে যেতে হবে। তার মায়ের ইচ্ছে নেই, কিন্তু তা সত্ত্বেও তাকে সেখানে চাকরির উদ্দেশ্যে তাকে যেতে হবে। সে সেখানে গিয়ে তারই একজন কলিগ রামদাস তলওয়াকরের সঙ্গে তার পরিচয় হয়। আর অপূর্ব যে ঘরে থাকতো, ঠিক তার উপরের ঘরের একজন খ্রিস্টান মেয়ে থাকতো। তার সঙ্গে অপূর্বর খুব ভালো সম্পর্ক, কিন্তু খ্রিস্টান মেয়েটির বাবার সঙ্গে অপূর্বর খুব একটা ভালো সম্পর্ক ছিল না। একদিন অপূর্ব যখন বাড়িতে না ছিল, ঠিক সেই মুহূর্তে তার বাড়িতে চুরি হলো। তো চুরি হওয়ার সময় সেই খ্রিস্টান মেয়েটির সহযোগিতায়, শুধুমাত্র টাকা পয়সা ছাড়া আর কিছুই চুরি হয়নি, সেই খ্রিস্টান মেয়েটি তার বাকি জিনিসগুলো চুরি হওয়া থেকে বাঁচিয়েছিল এবং তার ঘরে একটি তালা চাবি দিয়ে রেখে দিয়েছিল। তারপরে যখন অপূর্ব বাড়ি ফিরল, তার সমস্ত সেই তালা চাবি খুলে সমস্ত কিছুর হিসাবপত্র এত সুন্দরভাবে বিশ্লেষণ করে দিল, অপূর্ব নিজেও অবাক হয়ে গেছিল। এর পরের দিন সকালে যখন থানায় গেল অপূর্ব ডায়েরি করতে তার ঘরে চুরি হওয়া প্রসঙ্গে, তখন দেখল কি না, তো থানার যিনি দারোগা বাবু রয়েছেন, নিমাইবাবু, নিমাইবাবু ঠিক সেই মুহূর্তে জেটির উদ্দেশ্যে বেরোচ্ছেন। জাহাজ ঘাটে নাকি রাজনৈতিক সন্দেহভাজন সব্যসাচী মল্লিক আসছে, তো তাকে গ্রেপ্তার করা হবে, এটা একটা সূত্র মারফত জেনেছে। তো অপূর্ব কাকাবাবু সম্পর্কের হন নিমাইবাবু। তো অপূর্বকে নিয়ে গেল নিমাইবাবু, এবং জগদীশ বাবুও গেছিল। তো সেখানে গিয়ে ওখানে গিয়ে কয়েকজন সন্দেহভাজনকে থানায় ধরে নিয়ে আসলো, এবং জন ছজনকে সামনের একটি হল ঘরে বসিয়ে রাখলো। সেখানে তাদের টিনের বাক্স, তারপরে আরও কিছু বিছানাপত্র যা কিছু ছিল সব তল্লাশি করা হলো, কিছুই সন্দেহজনক কিছু পেল না। তাদের নাম ঠিকানা নিয়ে এবং তাদেরকে জিজ্ঞেস করলো তারা কোথা থেকে এসছে। না, তো তারা বার্মা অয়েল কোম্পানিতে শ্রমিকের কাজ করত, কিন্তু সেখানকার জল আবহাওয়া সহ্য না হওয়ার জন্য তারা রেঙ্গুনে এসছে। তাদের ঠিকানা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। আর একটা ঘরে আর একজন সন্দেহভাজন রাখা হলো। তাকে যখন নিমাইবাবুর সম্মুখে আনা হলো, লোকটি কাস্তে কাস্তে নিমাইবাবুর সামনে আসলো। লোকটির গায়ের রং ফর্সা, কিন্তু রোদে পুড়ে কেমন যেন তামাটে হয়ে গেছে, আর রোগা। লোকটা কাস্তে কাস্তে যখন নিমাইবাবুর সম্মুখে আসলো, দেখে মনে হলো যে লোকটির আয়ু আর বেশি দিন নেই, এই সাংসারিক জগৎ থেকে হয়তো খুব শিগগিরই পরলোক গমন করবে। আর ভিতরে দেখে মনে হচ্ছে কিছু একটা দুরারোগ্য রোগে একটা বাসা বেঁধেছে, তাই মনে হয় তার আয়ু আর বেশি দিন নেই।
তবে লোকটির মধ্যে একটা বিশেষত্ব ছিল, লোকটির চোখের দৃষ্টি এক গভীর জলাশয়ের মতো, বোঝা মুশকিল। এই লোকটির চেহারা দেখে নিমাই বাবু একটা কথা বললেন যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় রয়েছে। এবং এই কথাটি কাকে বলছিল? অপূর্বকে, তাই না বলো? অপূর্ব অপূর্ব প্রথমে একটুখানি হাসি পেলেও হাসিটাকে একটু সংবরণ করে নিল। লোকটি যখন চেহারা দেখলো যে চুলের সামনের দিকটা ছোট করে কাটা এবং ঘাড় পেছনের দিকটা প্রায় নেই বললেই চলে চুল, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। লোকটির চুলের সামনের দিকটা বড় কিন্তু ঘাড় এবং কানের দিকটা ছোট করে কাটা, আর গায়ে রামধনু রঙের জাপানি একটি পাঞ্জাবি পরে রয়েছে, পায়ে সবুজ রঙের মোজা এবং হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে বাঁধা, হাতে হরিণের শিঙের হাতল দেওয়া বেতের লাঠি এবং বুক পকেটে বাঘের ছবি আঁকা একটা রুমালের কিছু অংশ দেখা যাচ্ছে। মাথায় পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া এবং সেই তেলে প্রচণ্ড লেবুর গন্ধ, মাথাটা মধ্যেখান দিয়ে সিটি দিয়ে আঁচড়ানো, আর বার্নিশ করা পামশুটা তলায় লোহার নাল বাঁধানো রয়েছে টেকসই মজবুত করবার জন্য। এই রকম পরিস্থিতিতে অপূর্ব লোকটি আপাদমস্তক দেখে তার কাকাবাবুকে বললেন যে কাকাবাবু, আপনি যাকে খুঁজছেন সে হতে পারে না, আপনি একে ছেড়ে দিন, আমি তার জামিন হতে পারি। তখন নিমাইবাবু লোকটিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? লোকটির নাম বলল গিরিশ মহাপাত্র। তখন নিমাইবাবু বলছেন, বা তোমার একদম তুমি মহাপাত্রের মতোই তোমার চেহারা, তা তুমি বার্মাতে কাজ করতে তেলের খনিতে, তো এখন নিশ্চয়ই রেঙ্গুনে এসছো, এখানেই থাকবে। তো ঠিক আছে, তোমার তো সমস্ত কিছু খানা তল্লাশি হয়ে গেল, এবার তোমার পকেট এবং ট্যাগটা দেখি, ট্যাগে কি আছে। তো সে প্রথমে তার ট্যাগ থেকে বার করলো কি, 1টি টাকা এবং গন্ডা 6 পয়সা, এবং পকেট থেকে কি বার করলো না, তো একটা কাঠের ফুটরুল, লোহার কম্পাস, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটা গাঁজার কলকে। তখন নিমাবাবু তার ওই গাঁজার কলকে দেখে বলছে, আরে তুমি গাঁজা খাও নাকি? বলছে না, আমি গাঁজা খাই না। বলছে তাহলে তোমার কাছে গাঁজার কলকে? বলছে না, এই যে পথে কুড়িয়ে পেয়েছি, যদি কারোর প্রয়োজন পড়ে তাই রেখে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে জগদীশবাবু ঘরে ঢুকলো। এই জগদীশবাবু আর একটা কোথায় পড়েছো বলো তো তোমরা? বহুরূপীতে, নিশ্চয় মনে পড়ছে। তো জগদীশবাবুকে নিমাইবাবু বলছেন যে দেখো জগদীশ, বলছে এ নাকি ওই গাজার কলকাটা কুড়িয়ে পেয়েছিল, তাই পকেটে রেখেছে, নিজে খায় না, তবে লোককে সেজে দেয়। বলছে দয়ার সাগর, তবে একটা কথা শোনো, এই বৃদ্ধ মানুষটির কথা শুনো, নিমাইবাবু বলছেন, কেননা তোমার যা চেহারা, তুমি আর বেশি দিন খেও না, কেননা এ খেলে আর বেশি দিন তুমি বাঁচবে না। তখন তোমার এই গিরিশ মহাপাত্র বলছে যে না আগে না মাইরি, আমি খাই না। তখন জগদীশবাবু রেগে গিয়ে বলছে, হ্যাঁ মিথ্যাবাদী কোথাকার, খাই না। এরপরে অপূর্ব এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিমাইবাবুকে অর্থাৎ তার কাকাবাবু সম্পর্কে বললো যে আমি তাহলে আসছি। তখন নিমাইবাবু জগদীশবাবুকে বললো যে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, একে ছেড়ে দেওয়া যায়, কি বলো জগদীশ? বললো হ্যাঁ, একে তাড়াতাড়ি ছেড়ে দিন, কেননা ব্যাটা এত পরিমাণে লেবুর তেলের গন্ধ বেরোচ্ছে, গোটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিচ্ছেন, একে এক্ষুনি ছেড়ে দিন। এবং
নিমাইবাবু বলল যে রাতের মেল ট্রেনটার দিকে একটু নজর দিতে হবে, কেননা সব্যসাচী মল্লিক যে এসছে একথা সূত্র মারফত এটা ঠিক, তবে আমাদের আরও কিছুদিন ওয়াচ রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে বলে তাকে ছেড়ে দিল। সব্যসাচী গিরিশ মহাপাত্র বেরিয়ে গেল, অপূর্বও চলে গেল। এবার অপূর্ব বাড়ি গিয়ে ভাবছে এত বড় একটা সব্যসাচী মল্লিক রাজদ্রোহী ধরা পড়ল না, সমস্ত কিছু সুন্দরভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে সে বেরিয়ে আসলো, রোজকার মতো তার দাড়ি কামানো, তারপরে সন্ধ্যার তারপরে পোশাক পরা, অফিসে যাওয়া, কোনো কিছুই তার কাজে বাধা পেল না। সে অফিসে গেল, অফিসে গিয়ে তার যে সহকর্মী রামদাস তলোয়ারকর অপূর্ব একই সঙ্গে টিফিন খায়। এই টিফিনটা রামদাস তলোয়ারকরের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যতদিন পর্যন্ত তার বাড়ির থেকে মা অথবা কোনো স্ত্রী লোক তার সঙ্গে এখানে যতদিন না আসবে ততদিন এই বোনের হাতের এই সামান্য মিষ্টিটুকু তাকে রোজ খেতে হবে। অপূর্ব আর কিছু বলেনি, যে ঠিক আছে। এবং একজন ব্রাহ্মণ পেয়াদা তাদের এই খাবারটা রোজ নিয়ে আসতো, এবং যখন একসঙ্গে খেতে বসেছে তখন অপূর্ব কথাটা বলছে রামদাস তলোয়ারকরকে। সে প্রথমে হেসেও ফেলল যে এই সব্যসাচী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্রের বেশভূষাকের পরিচয়, যে ওই যে মাথায় পর্যাপ্ত পরিমাণে তেল, চেরা সিতি, সামনের দিকে বড় বড় চুল, ঘাড় পেছনের দিকে নেই বললেই চলে, রামধনু রঙের জাপানি একটা তোমার পাঞ্জাবি, পরনে কালো মখমলে পাড়ের একটা শাড়ি, হ্যাঁ, পায়ে সবুজ রঙের মোজা, হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে বাঁধা, পায়ে পামশু, তাও লোহার নাল বাঁধানো, হাতে হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। এই বলতে বলতে সে হেসেও ফেলল এবং বলছে যে এত বড় একজন যিনি বিদেশ থেকে ডাক্তার উপাধিতে ভূষিত এবং বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী এই সব্যসাচী মল্লিক পুলিশের চোখে ধুলো দিয়ে চলে আসলো, অথচ পুলিশ বুঝতেও পারল না। অথচ সরকার কত না টাকা খরচ করে এই বুনো হাঁসদের পেছনে, ছোটাছুটি করে। তখন রামদাস বলল যে এদের কাজই তো বুনো হাঁস ধরার, আপনার চোর ধরে দেওয়ার কাজ এদের নয়, এরা আপনার সেই বাংলারই পুলিশ তাই না? তখন বলছে হ্যাঁ, এরা আমার সেই বাংলারই পুলিশ, তবে এদের যে কর্তাবাবু তিনি আমার কাকা সম্পর্কের হন, অর্থাৎ আমার বাবা তার চাকরিটি করিয়ে দিয়েছিল। আজকে এইটুকুনি থাক। আমি এই গল্পটি তোমাদের দুটো পার্টে আলোচনা করব। এই গল্পটা একটু মন দিয়ে শুনবে ভিডিওটা, তারপরে বইটা একবার রিভাইজ করবে, আশা করি তোমাদের এটা মাথায় ঢুকে যাবে। এটা হচ্ছে 98 পেজ থেকে 100 পেজ। এই দুটো পেজ একটুখানি পড়ো, আশা করি তোমাদের হয়ে যাবে। পরের দিন আবার নতুন দ্বিতীয় পার্টটা তোমাদের আবার ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তোমরা কমেন্ট করো কত তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা লাগবে, আর আমার ভিডিওটা তোমাদের কতটুকু উপকারে আসছে আমাকে একটুখানি তোমরা জানাও, তাহলে আমি ইন্সপায়ার্ড হব, আরও অনেক অনেক ভিডিও তোমাদেরকে দিতে পারবো। স্বদেশ টিউটোরিয়াল ক্লাসে সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো।